সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে জাপান এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ আগুন। যে ছবি বিমানে ভয়াবহ আগুন, জাপান কোস্টগার্ডের বিমানে ধাক্কা, যাত্রীবাহী বিমানের যে ছবি আপনারা দেখছেন, দাউ দাউ করে জ্বলছে আগুন। চিটোস বিমানবন্দর থেকে আসছিল যাত্রীবাহী বিমানটি এবং টোকিওর হানেদা বিমানবন্দরের ঘটনা, যে ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনায় বিমানে অন্তত 369 জন ছিলেন যেমনটা আমরা জানতে পাচ্ছি, এবং ধাক্কার পরেই বিমানে আগুন। এখনো পর্যন্ত 5 ক্রিউ মেম্বারকে পাওয়া যাচ্ছে না যেমনটা আমরা জানতে পাচ্ছি। কোস্টগার্ডের বিমানের ক্রুদের মধ্যে 5 জন এখনো পর্যন্ত নিখোঁজ। গতকালকে ভয়াবহ ভূমিকম্প, সুনামি এবং আজকে জাপান থেকে আরো একটা বড় খবর, যেখানে বিমানে ভয়াবহ আগুন। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, আমার প্রতিনিধি অতনু রয়েছে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, গতকালকে ভয়াবহ সুনামি ভূমিকম্পের পর আজকে ভয়াবহ আগুন, এবং যে ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে বলা চলে, ঠিক কি হয়েছিল? লাস্ট আপডেট কি তোমার কাছে? বছরের শুরুটা জাপানের জন্য মোটেও ভালো গেল না। বলছিলে গতকাল ভূমিকম্প 7.5 রিক্টার স্কেল, তার পাশাপাশি সুনামি, তারপর আজকের এই ঘটনা ঘটলো ঠিক সেই বিমানবন্দরে যাকে পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর বলা হয়, টোকিওর সেই হানেদা বিমানবন্দরে। কিন্তু কি হয়েছিল চট করে একটু এক ঝলক আমরা দেখিয়ে দিই। নিউ চিটোস এয়ারপোর্ট সাপোরের এইখান থেকে 379 জনকে নিয়ে একটি জাপান এয়ারলাইন্সের বিমান 315 এখান থেকে ঠিক স্থানীয় সময় বিকেল 4টে নাগাদ টেক অফ করে বিমান এসে পৌঁছয় হানেদা এয়ারপোর্টে। এইখানে আসার কথা, হানেদা এয়ারপোর্টে আসার কথা। আচ্ছা, এখানে যে 379 জন ছিলেন, এরা একরকম পালিয়ে আসছিলেন বলা যেতে পারে, কারণ গতকাল এখানে সুনামির এফেক্ট ভালোই হয়েছে, ভূমিকম্পের এফেক্ট ভালোই হয়েছে। তারা চাইছিলেন টোকিও রাজধানীতে এলে আরও সুরক্ষিত থাকবেন, তারা আরও নিরাপদে থাকবেন, সেই জন্য তারা আসছিলেন। আর ঠিক সেই সময় 5টা 40-এ এখানে ল্যান্ড করার কথা। 5টা 40 এই হানেদা এয়ারপোর্টের রানওয়েতে এখানে কোস্টগার্ডের একটি ফ্লাইট ওয়েট করছিল। সেই ফ্লাইটটি টেক অফ করছিল, যাচ্ছিল নিগাটায় যাবেন তারা, এবং সেখানে গিয়ে ত্রাণ দেবেন। সেখানেও সবাই সুনামি বিধ্বস্ত, ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে রয়েছেন, তাদের কাছে ত্রাণ দেবেন। 50 মিনিট লাগবে এখানে পৌঁছতে। 6 জন রয়েছেন, কোস্টগার্ডের 6 জন রয়েছেন এই বিমানে। বিমানটি টেক অফ করবে, ঠিক সেই সময় এখান থেকে যে এয়ারবাসটি ছিল জাম্বো জেট, সেটি এখানে এসে ল্যান্ড করতে চাইছে। আমরা গ্রাফিক্যালি একটু দেখাই সেই জায়গাটার সময় যখন এই ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা করার চেষ্টা করেছি আপনাদের বোঝার জন্য। দেখুন, ছোট ফ্লাইটটি কোস্টগার্ডের ফ্লাইট, যে ফ্লাইটটি টেক অফ করতে চাইছে, আর অন্যটি অর্থাৎ জাম্বো জেট যেটি, সেটি নামছে 379 জনকে। নামার সময় ঠিক পিছন দিকটায় টেক অফ করার ফ্লাইটটা ধাক্কা লাগে, পিছনে ধাক্কা লাগে বলেই অ্যাভিয়েশন ফুয়েল সেখানে রাখা থাকে, সেই জন্যই সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, দাউ দাউ করে আগুন ধরে যায়, এবং পুরো রানওয়ে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এত আগুন এবং এত দ্রুত এ ঘটনা ঘটে যে সেখানে ফায়ার ব্রিগেড পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছিল। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে 379 জনকে নিয়ে যারা আসছিলেন, সেই কেবিন ক্রুদের তৎপরতা এতটাই ছিল, তারা খুব দ্রুত ওই 379 জনকেই বার করতে সক্ষম হয়েছেন। তাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ক্ষতি হয়নি, বরং আপডেট বলছিলে তমশ্রী, আপডেট জানাই যে 6 জন যারা ক্রিউ ছিলেন কোস্টগার্ডের, যারা যাচ্ছিলেন ত্রাণ দিতে নিগাটায়, সেই 6 জনের মধ্যে থেকে যিনি চালক, তিনি ভয়ানকভাবে ইনজিওর্ড এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বাকি 5 জন তাদের মৃত্যু হয়েছে। অতনু, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। এই যে বিমানে বিধ্বংসী আগুন, আর এই বিধ্বংসী জাপানের এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ আগুন, এই আগুনে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। বিমানে যে আগুন, সেই আগুনে একাধিক প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1, রানওয়েতে কিভাবে সংঘর্ষ? প্রশ্ন নাম্বার 2, এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুলেই 2 বিমানের সংঘর্ষ? প্রশ্ন 3, পাইলট কি সঠিকভাবে রানওয়ে দেখতে পাননি? একাধিক প্রশ্ন উঠে আসছে।
নিউজরুম থেকে রয়েছে আমার প্রতিনিধি অতনু রয়েছে, অতনুর সঙ্গে কথা বলবো। অতনু, একটা বিমান দুর্ঘটনা এবং সেই বিমান দুর্ঘটনায় ভয়াবহ আগুনে তো একাধিক প্রশ্ন উঠে আসছে। নিঃসন্দেহে, এবং ব্ল্যাক বক্স যতক্ষণ না খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা সম্ভব না কিভাবে দুর্ঘটনা, কিন্তু প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন না, এখান থেকে নিউ চিটোস থেকে সাপোরের নিউ চিটোস থেকে হ্যানাডায় আসতে 1 ঘন্টা 35 মিনিট লাগে। মানে ধরে নিতে হবে ওই ফ্লাইটে 1 ঘন্টা 35 মিনিটের ফুয়েল শুধু ছিল না, ছিল 3 ঘন্টার, প্রায় 3 ঘন্টার ফুয়েল। তার কারণ ডাবল ফুয়েল করা হয় জম্মু জেটে, যখন 300 জনের উপর যাত্রী থাকে তাতে ডাবল ফুয়েল থাকে। কিন্তু তারপরেও কেন, যদি এখানে সমস্যা হয় মনে হয়, তাহলে ফ্লাইটটা এখানে ল্যান্ড না করিয়ে এখান থেকে জাস্ট 50 মিটার দূরে নিগাটায় নিয়ে যাওয়া হলো না? এটিসি ঠিক মতো ঠিক টাইমে ঠিক সিগন্যাল দিয়েছিল, তা না হলে একটা রানওয়েতে দুটো বিমান এলো কি করে? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ক্যাপ্টেন অরিন্দম দত্ত। অরিন্দম দা, কি মনে হয় কি কারণ এই দুর্ঘটনা? ইম্প্যাক্টটা এয়ারক্রাফটের পেছন দিকে হয়েছে। দ্যাট মিনস ছোট এয়ারক্রাফটটা পেছন দিকে ছিল, সেটা আইদার টেক অফের জন্য ছিল অথবা রানওয়েতে দাঁড়িয়ে ছিল, আর এই বড় জাহাজটা ল্যান্ডিং এর জন্য আসছে। কারণ ল্যান্ডিং রোলে কিন্তু এই বড় জাহাজটাতে আগুন দেখা গেছে। দ্যাট মিনস পেছনের দিকে ইম্প্যাক্টটা হয়েছে, এবং এই ইম্প্যাক্ট হওয়ার পর আগুনটা পেছন থেকে আগে সামনের দিকে এগিয়ে এসছে। এখানে ফার্স্ট অফ অল কখনোই দুটো এয়ারক্রাফটই একই পয়েন্টে আসা সম্ভব নয়। এটা নিশ্চয়ই কারো কোনো ফল্ট, ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নেই। সেটা পাইলটের হোক, এটিসির হোক, গ্রাউন্ড কন্ট্রোলারের হোক, যে কোনো। এখান থেকে অরিন্দম দা আরও একটা প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, এত বড় দুর্ঘটনা ঘটেছে, এবং যে দুর্ঘটনার ভয়াবহতা দেখে আমরা এখন এখান থেকে শিউরে উঠছি, সেই দুর্ঘটনায় কিন্তু 379 জন যারা ছিলেন প্রত্যেককে ইভাকুয়েট করানো সম্ভব হয়েছে। তারা প্রাণে বেঁচে গিয়েছেন, তারা অক্ষত রয়েছেন। কিভাবে সম্ভব হলো? যখন কোনো জায়গায় এরকম ইভ্যাকুয়েট করা হয়, প্রথমে পাইলটের প্রথম কাজ হলো এয়ারক্রাফটটাকে রানওয়ের মাঝখানে সেন্ট্রাল লাইনে এনিহাও দাঁড় করাতে হবে। দাঁড় করানোর পর আমাকে প্রথম এখানে কাজ ভাগ করে নেওয়া হয়। একজন পাইলট যে ফ্লাইং করছে না, পাইলট মনিটরিং, সে তখন এটিসির সাথে কথা বলবে, আর যে পাইলট ফ্লাইং সে তখন ক্যাবিন ক্রুকে অর্ডার দেবে যে ইভ্যাকুয়েট। তো তখন ক্যাবিন ক্রুরা সাথে সাথে যে কটা এক্সিট বেঁচে আছে, যেখানে আগুন পৌঁছয়নি, সেই এক্সিট গুলোকে ওপেন করার নির্দেশ দেবে, এবং সেখান থেকে স্লাইড ওরা বাইরে বার করবে, যেটা আমরা ইভেন বাচ্চাদের মতো পার্কে আমরা ইউজ করি স্লিপার টাইপের, সেগুলো এয়ার ব্যাগে পরিণত এরকম স্লিপার বেরিয়ে আসে। ক্যাবিন ক্রু প্রথমে একজন স্লিপ করে নিচে আসবে, ওপর থেকে লাইন করে এক এক করে প্যাসেঞ্জারকে ওই স্লিপারের মাধ্যমে নিচে নামানো হবে। গতকালই নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরিতে আপনাদের একটা খবর দেখিয়েছিলাম যে প্রাথমিকের যে ওএমআর, সেই ওএমআর ওড়িশায় কেজি দরে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং নিউজ 18 বাংলায় গতকাল আমরা এই খবর দেখাই। আজ প্রাথমিক নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ সিবিআই রিপোর্টেও কেজি দরে বিক্রি ওএমআর, টেট 2014 ওএমআর নষ্ট ওড়িশাতেই। আমরা গতকালকেই এই খবর দেখেছিলাম নিউজ 18 বাংলায়। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির রিপোর্ট পেশ সিবিআই এর। সরাসরি চলে যাব, অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণব হাজরা, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, গতকালকে তোমার মাধ্যমে নিউজ 18 বাংলায় আমরা জেলা থেকে সরাসরিতেই এই খবর দেখিয়েছিলাম, এবং আজ সিবিআই রিপোর্টেও সেটাই উল্লেখ। এই বিষয়ে বিস্তারিত জানবো, এবং গতকালকে আমরা এটাও তুলে ধরেছিলাম যে নিয়ম মেনে কি ওএমআর নষ্ট করা হয়েছিল, আর তারপরে প্যানেল প্রকাশ, এটা নিয়েও প্রশ্ন উঠেছিল। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সিবিআই আজ মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট দেখেছেন এই এজলাসের মধ্যে বিচারপতি অমৃতা সিনহা, এবং সেই রিপোর্ট পেশ করার সময়তে সিবিআই তরফে ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লধর ভট্টাচার্য তিনি জানিয়েছেন কার্যত এই পুরো প্রাথমিক নিয়োগ দুর্নীতি 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, যেটা 2014 টেট থেকে এসছে, এস বাসুরায় কোম্পানি যারা বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে কাজ করেছিল, কার্যত এই কোম্পানিটাকে শিখণ্ডি খাড়া করে পুরো নিয়োগটার মধ্যেই একটা দুর্নীতি কাজ হয়েছে, এবং 22 লক্ষ ওএমআর সেগুলিকে নষ্ট করা হয়েছে উড়িষ্যার বালেশ্বরের পেপার মিলে।
এবং এই ওএমআর ডিস্ট্রয় যে প্রক্রিয়াটা, নষ্ট করার যে প্রক্রিয়াটাও, সেটাও আইন মেনে হয়নি। কারণ ব্যাখ্যা মুখবন্ধ খামের রিপোর্টে আরও বিস্তারিত রয়েছে। আমরা যেটা জানিয়েছিলাম, অর্থাৎ ওয়ার্ক অর্ডার ছাড়াই এস বাসুরায় কোম্পানি উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের একটি কোম্পানিকে বরাদ দেয়, যার কোনো ওয়ার্ক অর্ডার ছিল না। ওয়ার্ক অর্ডার ছাড়া 22 লক্ষ টেট পরীক্ষার্থীর ওএমআর, 268 কুইন্টাল 20 কেজি ওএমআর, সেটা উড়িষ্যার এক কোম্পানি, বালেশ্বরের কোম্পানি পেপার মিলে চলে যাচ্ছে, সেটা নষ্ট হচ্ছে বা সেটা রিসাইকেল বিন হচ্ছে। এই প্রক্রিয়াটাও বেআইনি, এটাও সিবিআই কিন্তু রিপোর্ট দিয়ে জানালো। পাশাপাশি এই ওএমআর নষ্ট হয়েছিল 2018 সালের 17ই মার্চের মধ্যে, এবং দেখা যাচ্ছে 2018 সালের 17ই মার্চের পরে আরও 3টে ইনিশিয়াল প্যানেল তৈরি করে বোর্ড, এবং এই 3টে প্যানেল তৈরি করার দায়িত্বে ছিল কিন্তু এস বাসুরায় কোম্পানি, যারা 2022 পর্যন্ত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে কাজ করত, এবং তাদের কোনো টেন্ডারও ছিল না 2014 সালের এই 22 লাখ ওএমআর মূল্যায়নে কাজ করা। সবথেকে বড় কথা, 8000 আরটিআই অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। ওএমআর দেখতেছে কার ওএমআর কাকে দেখাচ্ছে, ওই কোনা এক্সপ্রেস ওয়ের ধারের গোডাউন থেকে নিয়ে, অর্থাৎ আসলে ওএমআর যারা 8000 দেখলেন তারা নিজের ওএমআর দেখেছেন কিনা সেটা নিয়েও আজ সিবিআই প্রশ্ন তুলে দিল। তাদের তদন্তে এটাই উঠে এসছে। সব মিলিয়ে এই নিয়োগ দুর্নীতিতে বোর্ডের কিছু কর্মী যেমন যুক্ত রয়েছে, এবং এস বাসুরায় কোম্পানি কার্য তাকে শিখণ্ডী খাড়া করে এই পুরো নিয়োগ দুর্নীতি জালটা কার্যত নিয়োগ দুর্নীতির নাগপাশে বোর্ডের কর্মী থেকে আরম্ভ করে এই কোম্পানি থেকে আরম্ভ করে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে। তারই বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে। কাল 3:30 বিকেল এই মামলার ফের শুনানি আছে, সেখানে বিষয়টি আরও স্পষ্ট হবে। বেশ, সেই শুনানির দিকেও আমাদের নজর থাকবে। টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ন কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল। টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি। একদিকে দেখলেন যে প্রধান শিক্ষক তিনি দীর্ঘদিন স্কুলে আসেন না, অন্যদিকে এবার দুটো জেলার ছবি আপনাদের দেখাবো, জেলার স্কুলের ছবি দেখাবো। কারণ ফি বৃদ্ধির প্রতিবাদ, সেখানে আবার ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, আচমকা ফি বৃদ্ধিতে ক্ষোভ অভিভাবকদের। স্কুলের সামনে বিক্ষোভ, যে ছবি আপনারা দেখছেন ভাতারের ছবি দেখাচ্ছে আপনাদের। আচমকা ফি বৃদ্ধিতে বিপাকে অভিভাবকরা, তাই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। প্ল্যাকার্ড হাতে স্কুলের গেটে বিক্ষোভ, যে ছবি আপনাদের দেখাচ্ছি। শিক্ষকদের বাইরে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। ভাতারে স্কুলের গেটে বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। এখন নেওয়া হচ্ছে 880 টাকা, সরকারি ফি 260 টাকা। আমরা চাই সরকারি যে রুলস আছে, যে নিয়ম আছে, সেই নিয়মে ভর্তি করা হোক। আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি, স্যারের সাথে আলোচনা করব। তো স্যাররা যদি আমাদেরকে আশ্বাস দেন যে হ্যাঁ সরকারি নিয়মে সব কিছু হবে, তাহলে ঠিকঠাকভাবেই সব মিটে যাবে। নাহলে এইভাবে আমাদের লাগাতার আটকে রাখা হবে বা ধর্মঘট চলবে। হেডমাস্টারের সঙ্গে কথা বলে দেখলাম, বলছে ডোনেশন। একটা সরকারি স্কুলে তো অনুদান পাচ্ছে, সরকারি স্কুলে কেন চাঁদা দেবো? চাঁদাটা কিসের জন্য? চাঁদার কোনো তোমার স্লিপ নেই। গভর্নমেন্টে যেটা রেট সেটাই 240 টাকা একটা স্লিপ দিয়ে দিচ্ছে, বাদ বাকি এটা দীর্ঘদিন ধরেই করে আসে। ফি স্ট্রাকচারে একটু সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছে আলোচনা গার্জেনের সঙ্গে। গার্জেনরা ঠিক করলেন ওনারা স্কুলকে 110 টাকা ডোনেশন দেবেন, টোটাল 240 প্লাস 110 350 টাকা দেবেন। অভিভাবকদের যেটা দাবি ছিল যে 850 টাকা স্কুল করতে, কম্পিউটারের জন্য। এবার আমরা কম্পিউটার থেকে, যে বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক যার ইচ্ছা সে কম্পিউটার শেখাবে, এবং কম্পিউটার শেখানোর জন্য একটা ন্যূনতম আমাদের ফিস দিতে হবে, সেটা গার্জেনরা মেনে নিয়েছে। ভাতারের পাশাপাশি একই ছবি বাঁকুড়ার, যে ছবি আপনারা দেখছেন। সরকার নির্ধারিত ফির দ্বিগুণ ফি এবং নতুন ক্লাসে ভর্তি হতে বেশি টাকা। বাঁকুড়ার সোনাছোড়া স্কুলে রীতিমতো উত্তেজনা অভিভাবকদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি। প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা।
দুটো ছেলে ভর্তি করতে এখন 200 করে 400 টাকা না লিখতে, আবার একটা পিছনেতে যদি 400 টাকা করে লাগে, তাহলে 400 টাকা করে কি আমরা কি দিতে পারবো? আমাদের খেটে করে ঘরে খেটে আনলে আমাদের ভাত হবে, তাহলে সেটাকে তো তুমি পাবো আমরা দিতে। যেটা গন্ধনি যেটা রেট সেটাই দেখ। কত বাড়তি দিচ্ছি? বাড়তি এই তো 160 টাকা করে। যেহেতু গভর্নমেন্ট থেকে 240 টাকা করে ফি, সেটা নিয়ে ভর্তি করাটাই আমি বলবো, মাস্টার শিক্ষকদেরকে বলবো ওটা নিয়ে ভর্তি করা দরকার। তাহলে সেইখানে তোমার 400 টাকা করে ভর্তি ফি নিচ্ছে, অতএব আমরা 400 টাকা করে দিতে নারাজ। বাড়তি টাকা সেটা নেওয়া হচ্ছে। হেড স্যার প্রথমে বলতে চাইছিলেন না, তারপরে অনেক খুব পাকড়ানোর পর বলেছে যে আমরা ওটা পুজোর জন্যই কাটছি। অতিরিক্ত পয়সা আদৌ নয়, গভর্নমেন্ট ফিস ধার্য রয়েছে 240 টাকা। আমরা 240 টাকায় রসিদ ইস্যু করছি। এবার স্কুল চালাতে গেলে স্কুলের সঙ্গে সঙ্গে থাকে সরস্বতী পুজো এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য এক্সট্রা 160 টাকা, এই নিয়ে 400 টাকা নেওয়া হচ্ছে। এটা প্রতি বছর নেওয়া হয়, এবছরও নেওয়া হচ্ছে, কোনো অভিযোগ নেই। একজন অভিভাবক তিনি মনে করলেন যে এটা বেশি হচ্ছে, তিনি একটা কেওয়াস পাকানোর চেষ্টা করলেন, তাছাড়া কিছু নয়। ফি বৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। বর্ধমানের ছবি এবং বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন, যেখানে ফি বৃদ্ধির প্রতিবাদে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। কোথাও স্কুলের গেটে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। শিক্ষকদের হাজিরায় কড়া পর্ষদ। নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের হাজিরায় নতুন নির্দেশিকা। শিক্ষকদের স্কুলে যাওয়া নিয়ে নির্দেশিকা মধ্য শিক্ষা পর্ষদে। সকাল 10:35-এর মধ্যে স্কুলে ঢোকার নির্দেশ। 10:50-এর পরে স্কুলে ঢুকলে লেটমার্ক, 11:15-এর পর স্কুলে ঢুকলে অ্যাবসেন্ট। সকাল 10:35 শিক্ষকদের স্কুলে ঢুকতে হবে, তেমনই নির্দেশ দেওয়া হয়েছে। সকাল 10:35-এর মধ্যে স্কুলে ঢোকার নির্দেশ। শিক্ষকদের হাজিরায় কড়া পর্ষদ। 10:50-এর পরে স্কুলে ঢুকলে লেটমার্ক এবং 11:15-এর পর স্কুলে ঢুকলে অ্যাবসেন্ট। বিকেল 4:30-এর আগে বেরোতে পারবেন না শিক্ষকরা। সপ্তাহে 32 ঘন্টা ক্লাস বাধ্যতামূলক। আগেও যা ছিল তাই আছে। 10:40-এ প্রেয়ারের সময় থেকে শুরু হবে লেট মার্কিং, এবং ওটা আমরা করেছি 11:15 অবধি। কারুর যদি বাই চান্স দেরি হয়ে যায় তাহলে সে যেন সেকেন্ড পিরিয়ড থেকে ক্লাস করতে পারে এবং সামগ্রিকভাবে লস অফ টিচিং না হয়, আর একজন টিচারের অযথা একটা দিন নষ্ট না হয়। 1000 ঘন্টার যে বার আছে রাইট টু এডুকেশন অ্যাক্টে, তার থেকে অনেকটা বেশি আছে। এক্সট্রা ছুটি বা কিছু এরকম পরিস্থিতি তৈরি হয় স্কুলে, সেই বেঞ্চমার্কটা কখনোই ক্রস করবে। এই একাডেমিক ক্যালেন্ডারে যে সামান্য আমরা মডিফিকেশন করেছি, তাতে টিচিং লার্নিং প্রসেস যাতে বেটার হয়, আমাদের পারফরমেন্স যাতে বেটার হয়, এই জায়গাটাই লক্ষ্য রেখে করা। শিক্ষকদের হাজিরায় নতুন নির্দেশিকা পর্ষদের। ঠিক সেদিনই ধূপগুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেখা গেল একটা অনিয়মের ছবি। দেখুন ছবিটা আপনাদের দেখাচ্ছি। 10:35 বেজে গেছে, তারপরে স্কুলে ঢুকছেন এবং অমান্যের ছবি। লেট লতিফ হেডমাস্টারই, তিনি এসেছেন দেরিতে স্কুলে ঢুকলেন শিক্ষকরা। আর আমাদের প্রতিনিধি প্রশ্ন করায় মেজাজ হারালেন শিক্ষক। বুক ডে আজকে তো পঠন নেই, তো নির্দেশিকা তো রয়েছে 35-এর মধ্যে ঢোকা এবং 50-এ ঢুকলে সেটা লেট রিমার্ক হবে। লেট মার্ক দেয়া হয় কিনা আপনি ততক্ষণ দাঁড়িয়ে দেখুন তাহলে। না, আপনাদের তো নির্দেশিকা রয়েছে, লেট মার্কটা দেয়া হয়। নির্দেশিকা দেওয়া হয়েছে, আপনারা দেরি করে আসছেন। হ্যাঁ, সেটা দেরি হতে পারে আজকে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি যেখানেই থাকুক, ব্যক্তিগত কাজ থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা যন্ত্র দিয়ে চলে না, মানুষ দিয়ে চলে না। অবশ্যই। হ্যাঁ, শিক্ষক মেজাজ হারালেন, তিনি দেরিতে এসেছেন। প্রধান শিক্ষক তিনিও আসেননি সময় মতো। যারা চাকরি করছি তারা সকলেই সরকারি নির্দেশিকা মেনেই চলছে। হয়তো দু একজন কোনো কারণে কোনোদিন লেট হচ্ছে, এবং লেট হলে তার খাতাতে লেট মার্ক করছে। যদি তেমন কিছু হয়ে থাকে, নিশ্চয়ই তার যদি ভুল হয়ে থাকে তিনি নিশ্চয়ই দুঃখ প্রকাশ করবেন। প্রধান শিক্ষক হিসাবে আমাকে অনেকগুলো জিনিস দেখতে হয়, যেমন ব্যাংকে আজকে ছাত্র ভর্তি আছে, আমি ঢুকেছিলাম আগেই, আমি বাইরে বেরিয়ে গিয়ে তারপরে 10:45 আমি 10:30টায় ঢুকে গেছি। এটা দুর্ভাগ্যজনক বলছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমরা যদি এটাকে ওয়ান টাইম এক্সেপশন হিসেবে ধরি, আমি জানি না কি পরিস্থিতি। নিশ্চিতভাবে আমি যেটা জানি সেটা ডিআই সাহেবরা নিশ্চয়ই এগুলো দেখেন, এবং প্রতিটি জেলাতেই ডিআই সাহেব আছেন।
তারা এই ব্যাপারে সজাগ আমার যতদূর জানা আছে। সেই আমরা জানতে চাইবো ডিআই সাহেবের কাছ থেকে যে কি বাস্তব পরিস্থিতি। এবার সরাসরি হাওড়া সলপের ছবিটা আপনাদের দেখাই। দেখুন যে ছবি আপনারা দেখছেন, হাওড়া সলপের ছবি দেখছেন। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদ হাওড়ার ডোম জুড়ে বিক্ষোভ ট্রাক চালকদের। সরাসরি চলে যাব, দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং এই যে ট্রাক চালকরা বিক্ষোভ দেখাচ্ছেন, কতটা মানে রাস্তার কি পরিস্থিতি, কতটা বেগ পেতে হচ্ছে অন্যান্য মানুষজনদের? দেখো, কিছুক্ষণ আগে পুলিশের তরফ অর্থাৎ ডোমজুর থানার পুলিশ এবং নিবরা ট্রাফিক গার্ডের তরফ থেকে বারবার করে তাদের সঙ্গে কথা বলা হয় এবং তাদেরকে পরিষ্কার করে জানানো হয় যে দ্রুত তাদেরকে এই অবরোধ তুলতে হবে, তার কারণ সাধারণ মানুষ সেখানে সমস্যায় পড়ছে। অবশ্যই পুলিশি আশ্বাস বা পুলিশি কথায় তারা কিন্তু অবরোধ তুলে দিয়েছে। ইতিমধ্যেই যান চলাচল শুরু হয়েছে, তবে শুরু হয়েছে অবশ্যই, যান চলাচল শুরু হলেও কিন্তু স্বাভাবিক হয়নি। তার কারণ দীর্ঘক্ষণ জাতীয় সড়কের মতন এবং গুরুত্বপূর্ণ সময় 5টা সাড়ে 5টা, সেই সময় গুরুত্বপূর্ণ সময় যদি রাস্তা অবরোধ হয় সেই সময় কিন্তু মারাত্মক ভিড় বা মারাত্মক জ্যাম তৈরি হয়ে যায়। শুধুমাত্র হাওড়া বা ডানকুনির দিকের যে রাস্তা বা হাওড়ার দিকে আসার যে রাস্তা তা নয়, খড়গপুরের দিকে যে রাস্তা সেই রাস্তাতে অবরোধ হয়ে যাওয়া কিন্তু দুটি লেনেই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেশ, আমরা পাশাপাশি হাওড়া সড়কের পাশাপাশি বহরমপুর জাতীয় সড়কের ছবিটা আমাদের দেখাবো। কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদ বহরমপুরে জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালকদের, যে ছবি আপনাদের দেখাচ্ছি বহরমপুরের ছবি আপনারা দেখছেন। জাতীয় সড়ক অবরোধ ট্রাক চালকদের, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালকদের। প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এখনো কি সেই বিক্ষোভ অবরোধ চলছে? না, এই মুহূর্তে তোমার অবরোধ উঠে গিয়েছে। বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক চালকদের অবরোধ তুলে দেয়। কিন্তু তোমার 34 নম্বর জাতীয় সড়ক হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়, তবে এখন তোমার স্বাভাবিক রয়েছে। দেখো, ট্রাক মালিকরা যে পথ দুর্ঘটনা তোমার নিয়ন্ত্রণ আনতে কেন্দ্রীয় সরকার যে নীতি প্রণয়ন করেছে তার বিরুদ্ধে কিন্তু ট্রাক চালকরা আজকে জাতীয় সড়ক তোমার 34 নম্বর জাতীয় সড়ক বহরমপুরের বাইপাসে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারা দাবি করতে তাকে এই আইন যদি প্রণয়ন করা হয় তাহলে তারা শেষ হয়ে যাবে, তাই এই আইন প্রণয়ন করতে তারা দেবে না। এবং এরই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রাস্তা অবরোধ করে এবং তাদের দাবি যে তারা কাউকে গাড়িও চালাতে দেবে না এবং গাড়ি চালাতে দেবে না। শুধু তাই নয়, যে অবরোধ করে রাখেন ট্রাক চালকরা, টায়ার জ্বালিয়ে সেই বিক্ষোভ দেখার চালকরা, সেই ছবি আমরা দেখছি।